বঙ্গোসাগরের উত্তাল ঢেউ সহ্য করতে না পেরেই আমাদের ট্রলারের তলা ফুটো হয়ে গিয়েছে। জানি না কতক্ষণ আমরা সমুদ্রের উপরে ভেসে চলতে পারবো। বঙ্গোপসাগর মানেই একটা আশ্চর্য ধরনের অভিজ্ঞতা, যেখানে কেউ নেই আপনার আশেপাশে সাহায্য করার মতো। এখান থেকে উপকূলে যেতে গেলে ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে। এমন একটা পরিবেশের সাথে আমরা বসবাস করতেছি বর্তমান। আমাদের সূর্য এদিকে ডুবে যাচ্ছে। জানি না আজকে আমরা উপকূলে যেতে পারবো কিনা। আমাদের এখান থেকে যেতে গেলে এখনো ৮০ কিলোমিটার যেতে হবে। আমরা জানি না যেতে পারবো কিনা, তবুও প্রাণ বাঁচানোর চেষ্টায় শেষ পর্যন্ত লড়তে হবে। যদি এখানে আমরা ডুবে যাই তাহলে আমাদেরকে দেখার মতো কেউ নাই। আমাদের পশ্চিম উপকূলের যে পানির চাপ, এতটা চাপের মধ্যে দিয়ে আমরা মাছ শিকার করতে যাই, কিন্তু জানি না আজকে আমাদের কি একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ১৭৭৬ সালের যে বন্যা হয়েছিল, এই বন্যা এবং সুনামি দুটো মিলিয়ে এমন একটা চাপ সৃষ্টি হয়েছিল, যে চাপ সহ্য করতে না পারে অনেক কিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। ভূগর্ভের মাটি কেঁপে উঠেছিল। আর তখন অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, মিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গিয়েছিল। অনেক সামুদ্রিক সম্পদ নষ্ট হয়ে গিয়েছিল। এত বড় সুনামির কবলে আমরা কখনোই পড়ি নাই। এরকম একটা সুনামি আমাদের বোটটাকে ফিটে টুকরো টুকরো করে দিতে পারত, কিন্তু আমাদের ভাগ্য ভালো থাকার কারণে আমরা বেঁচে উপকূলে এখনো যাইতে পারি নাই। তবে যদি আল্লাহর অশেষ কৃপা হয়, তবে হয়তোবা আমরা উপকূলে যেতে পারবো। সমুদ্র যারা দেখেনি তারা হয়তোবা তার অভিজ্ঞতা শেয়ার করতে পারবে না, কারণ সমুদ্রের উত্তাল ঢেউ নিজের প্রাণটাকে যতটা মসৃণ করে, তার ভিতরে গেলে অতটাই গভীরে আপনাকে স্তব্ধ করে দিতে পারে। কারণ এটি একটি সাধারণ হতে পারে উপকূল থেকে, কিন্তু এর গভীরে অসম্ভব ভয়ঙ্কর দানব বসবাস করে, যেটা হয়তোবা আমরা দেখতে পাই না। হয়তোবা আমরা উপকূল থেকে এর শান্ত ঢেউ মসৃণ করে দেখতে পারি, কিন্তু এটি একটি দানব আকার ধারণ করে তখনই যখন এটার মাঝে চাপ প্রলয় সৃষ্টি হয়। কারণ এতে এতটাই মারাত্মক বিপদ ঝুঁকি থাকে, যেখানে মানুষের পক্ষে পথ পাড়ি দেওয়া কখনোই সম্ভব নয়। এটি আমাদের জন্য অনেক বিপজ্জনক। এরকম সুনামির কবলে বাংলাদেশ কখনো পড়েনি, তবে এই প্রথম আমাদের সাথে এমনটা হয়েছে। বিশ্ব রেকর্ড এতটা হবে আমরা কখনোই ভাবতে পারিনি। আমাদের গন্তব্য ছিল কুইল কিনারা থেকে ১০০ কিলোমিটার অথবা ১৫০ কিলোমিটার পর্যন্ত, কিন্তু এর মধ্যেই এত বড় উপচে পড়া ঢেউ আমাদের বোটটাকে আঘাত করবে, কখনো আমরা সেটা কল্পনাও করতে পারিনি। এই সুনামির সৃষ্টি হয়েছিল ক্যারিবিয়ানে এবং বেঙ্গলে এসে পৌঁছায়। দেখেন, আমরা যদি এটিকে গবেষণা করে কিলোমিটারে প্রবাদ করতে যাই, তাহলে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এর শক্তি যেটা, প্রলয় যেটা, এটা কিন্তু আমাদেরকে আঘাত করেছে। বিশ্বে এই প্রথম নয়, এটি পূর্বেই অনেক সময় এটি উঠে থাকে। এর আগে চীনের কিছু আঞ্চলিক প্রভেদে এটি দেখা দিয়েছিল, বলতে তারাও এই কবলে পড়েছিল। তাদের অনেক ব্যয়বহুল ক্ষতিও হয়েছিল। তো বাদ দাও সে কথা, আমরা এখন নিজের জীবন বাঁচাতে পারলেই বাঁচি। তবে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালোই লাগে। যদি আপনারা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেল, বা আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন, দিয়ে পাশে থাকবেন। তাহলে আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, যেটি হয়তোবা আপনাকে কিছুটা হলেও বিনোদন দিতে সাহায্য করবে।
এতে আপনার মন ভালো থাকবে, তাহলে আপনার শরীর এবং মস্তিষ্ক দুটোই সুস্থ এবং ভালো থাকবে। আরেকটি কথা না বললেই নয়, যেন না আমাদের বাংলাদেশে সর্বোচ্চ আবহাওয়ার দিক দিয়ে আমরা বেটার একটা আবহাওয়া গ্রহণ করে থাকি। কারণ আমাদের ঋতুই ৬ ঋতু। কারণ আমাদের ঋতু এতগুলা কেন? কারণ অন্যান্য দেশে দেখা যায় কিছু কিছু দেশে সারা বছরই শীত, অনেক দেশে আবার সুনামি, ভূমিকম্প এটা ওটা লেগেই থাকে। সেদিক থেকে বাংলাদেশের মানুষ আমরা অনেক সুস্থ এবং শান্তিতে আছি। কারণ আমরা হয়তোবা প্রকৃতির কবলে কখনো পড়িনি, যার কারণে আমরা জানি না প্রকৃতি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ যারা দেখেছে তারাই জানে প্রকৃতি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আমরা যারা প্রকৃতির এরকম ভয়ঙ্কর রূপ দেখেছি তারা হয়তোবা কিছুটা হলেও অভিজ্ঞতা সংগ্রহ করতে পেরেছি। একটি দেশের সাথে যুদ্ধ লাগলে শুধু মিসাইল, আগ্নেয়গিরি হয়তোবা অন্যান্য কোনো সরঞ্জামের ভয় থাকে, যেখানে হয়তোবা উপচে পড়া মরণ ফাঁদ লুকিয়ে থাকে। তবে প্রাকৃতিক বাধাটা একটু বিঘ্ন। এই বাংলাদেশ কখনোই এরকম প্রকৃতির কবলে পড়েনি। তবে এর বহু তবে এর বহুল ব্যবহৃত একটি কথায় আমরা জানতে পারি, বাংলাদেশে যদি ভারতের আসাম রাজ্য দিয়ে ভূগর্ভের পানির চাপ বেড়ে যায় তাহলে আমাদের বাংলাদেশে অনেক প্রকৃতির চাপ বেড়ে যাবে। আমরা দিন যাই রাত যাই বুঝতে পারি না প্রকৃতি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং শান্ত হয়। যারা সমুদ্রের আশেপাশে নদীর তীরে জাল দিয়ে মাছ মারতে যায় তারাই হয়তোবা এর কিছুটা আভাস সংগ্রহ করতে পারে। রাত দিন যারা সমুদ্রের উপরে ভেসে চলে, চারিদিকে শুধু পানি আর পানি, কোথাও কোনো কুল কিনারা দেখা যায় না, শুধু ম্যাপের মধ্যে দিয়ে চলতে হয়। মরণ কখন হাত ছুঁয়ে দিয়ে যায় বলা যায় না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমরা বয়ে চলি সমুদ্রের মাছ বুক দিয়ে। কারণ আমাদের খেয়ে দিয়ে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার লড়াইয়ে এই জীবনের কোনো মায়া আমরা করি না। আকাশে কালো মেঘ ছেয়ে আছে, জানি না আমাদের গন্তব্য পর্যন্ত আমরা যেতে পারবো কিনা। ভোরের আলো এখনো ফুটেনি, ফুটতে অনেকটা সময় বাকি আছে। চলছি আমরা আমাদের ভেলা ভাসিয়ে সমুদ্রের মাঝখান দিয়ে। আমরা আমাদের গন্তব্যটাকে ঠিক করে রেখেছি, আমরা কত দূরে যেতে পারবো। কিন্তু এই গভীর সমুদ্রে অনেক ছেলে নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে এসেছে তাদের সংসারের ঘানি টানতে টানতে। কোনো একদিন মাঝ সমুদ্রে বোট ডুবে গিয়ে হয়তোবা অন্য কোনো কারণে তাদের প্রাণটা চলে যায়। হয়তোবা তীরের মানুষ কখনো জানতেও পারবে না সে কোথায় গিয়ে মারা গিয়েছে বা তার সব সর্বশেষ সমাধান সমাধি বা কোথায়। কারণ হয়তোবা কোনো হাঙরের পেটে, নয়তোবা কোনো রাক্ষসী মাছের পেটে তার শরীরটা চলে গিয়েছে। কারণ এই সমুদ্রে এতদিন পর্যন্ত যারাই ডুবে গিয়েছে তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। কেননা এই গভীর সমুদ্র কখনোই কোনো ভালো পরামর্শ দিতে পারে না। কারণ এটা শুধু মানুষকে অনেক কিছুই এর তলদেশে বসবাস করে। এর গভীর সমুদ্র যদি আমরা পর্যবেক্ষণ করতে চাই তাহলে আমাদেরকে পূর্বের
ইতিহাস জানতে হবে সৃষ্টিকর্তার মহান বিধান, যেটা আমাদের পবিত্র আল কুরআন মসজিদে আছে। আমরা সেটাকে যদি ব্যাখ্যা করতে পারি বা সেটার সঠিক পথ নির্দেশন আমরা মানতে পারি, তাহলে হয়তো বা আমরা সামুদ্রিক যে খনিজ সম্পদ আছে, বা তিনি বলেছিলেন যে সমুদ্রের মাঝেই আপনারা উপরে যা স্থল আছে তার থেকে 3 গুণ স্থল সমুদ্রের নিচে অবশিষ্ট আছে। তাহলে একবার চিন্তা করে দেখেন, আমাদের স্বল্প সমুদ্রের তীরবর্তী এলাকায় আমরা যদি এত খনিজ পদার্থ উৎপাদন করতে পারি, তাহলে সমুদ্রের নিচে জানি না কত কি আছে। সূর্যোদয় উঠে গেছে, সূর্যটা এই সকালবেলা যদি আমরা দেখি এতটাই লাল দেখায়, যেটা আগুনের একটা গ্যাস পিণ্ড পানির উপর থেকে ভেসে আসছে, এতটাই সুন্দর লাগে। আর ছেলেরা তাদের ফেরি বলেন, ঘাট বলেন, যেটাই বলেন, নিয়ে বেরিয়ে পড়েছে সমুদ্রের এই উত্তাল ঢেউকে উপেক্ষা করে তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ শিকার করতে। তারা মাছ শিকার করে সেগুলাকে বাজারজাত করে তার দিয়ে যে অর্থ তারা পাবে, সেটি দিয়ে তাদের সংসারের ঘানি টানতে হয়। বেঁচে থাকার লড়াই কতটা কঠিন, যেটা মাঝ সমুদ্রে আসলেই বোঝা যায়। এদিকে সূর্য উঠে এবং ডুবে যায়, আমরা সমুদ্রের মাঝখান থেকে কিনারায় দেখতে পাই না। আমাদের দিন যায়, রাত যায় সমুদ্রের উপকূলে, সমুদ্রের মাঝেই ভেসে চলেছে আমাদের তরি, ভাসতেছে তো ভাসতেছে, কখনো জানে না কখন মৃত্যু আসে, হাত ছুঁয়ে যায়। সূর্য শুধু ওঠা এবং ডোবা আমাদের চোখেই উঠে এবং নামে। তাছাড়া ফেরি ছাড়া, নৌকা ছাড়া, বোট ছাড়া আমাদের চোখে অন্য কোনো ফল কিছুই পড়ে না। মাঝে মধ্যে প্রকৃতির যে বড় বড় সিলহাঁস, পাতিহাঁস, বিভিন্ন ধরনের পাখি, অতিথি পাখি, বিশেষ ধরনের পাখি যারা মাঝ সমুদ্রে এসে মাছ শিকার করে, তাদের সাথে দেখা হয়। হয়তোবা তারাও তাদের জীবিকা নির্বাহের জন্য কতটুকু পথ পাড়ি দিয়ে মাঝ সমুদ্রে এসে মাছ শিকার করে তাদের জীবনটা নির্বাহ করে। তো যারা মধ্যবিত্ত হয়তোবা তারাই জানে, তবে জানে না আমাদের বোটটা আর কতক্ষণ ভেসে থাকবে। অলরেডি আমাদের পানিতে ইঞ্জিনটা ডুবে যাচ্ছে। ইঞ্জিনে যদি পানি উঠে যায়, তাহলে হয়তোবা আমরা কিনারা পর্যন্ত যেতে পারবো না। তার আগেই আমাদের বোটটা গভীর সমুদ্রে তলিয়ে যেতে পারে। তাই আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি যাতে আমাদের ফেরিটাকে ডুবতে না দেওয়া যায়। সবাই চেষ্টার উপর দিয়েই যাচ্ছি, জানি না আরো কতক্ষণ লাগবে। প্রথমেই বলেছিলাম যে 80 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, এখনো আমাদের সেই কিনারায় যেতে হলে। দেখেন, সমুদ্র শুধু পানি, শুধু পানি, এতটা ঢেউ উঠতেছে যে অপর প্রান্তের পানি সেটাও ভালোভাবে চোখে পড়তেছে না। পানির যে গর্জন, এত যে উত্তাল, এত যে মসৃণ ঢেউ, যারা উপকূল থেকে দেখেন তারা ভালোই আনন্দ পাবেন। কিন্তু মাঝ সমুদ্রে গিয়ে এরকম উত্তাল ঢেউয়ের কবলে পড়লে হয়তো আপনি কেঁদে দিবেন যে আমি কেন এখানে এসেছি। যারা এসেছেন তারাই জানেন। তো প্রাণপণ চেষ্টা চলতেছে জীবন বাঁচানোর তাগিদে। জানি না আমাদের বোটটাকে আমরা কিনারা পর্যন্ত নিয়ে যেতে পারবো কিনা। তবে আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের এরকম গভীর সমুদ্র নিয়ে ইন্টারেস্টিং তথ্য পেতে ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট সংসারটিকে বাঁচাতে হলে আপনাদের লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই জরুরি। তাহলে আমি কি হব, ইন্টারেস্ট পাবো আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে। তাহলে অবশ্যই
আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে বিনোদন দিতে পারি। তো ধন্যবাদ। আজকের ভিডিও এতটুকুই। আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া থাকলো, আপনার ফ্যামিলির সবার জন্য দোয়া থাকলো। সবাই যেন সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে পারে। প্রাকৃতিক হোক, যে কোনো দুর্ঘটনা থেকে তাদের যেন মহান আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।